হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা সাবজেক্ট থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটা হচ্ছে চৈতন্য জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। এই মহাপ্রভু যে চৈতন্য আছে তার জীবন সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করব। তো আলোচনাটি শুরু করার আগেই তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে নোটসও দেওয়া হয়। তোমরা যদি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি আমার বিষয়টি শুরু করছি। প্রথমেই বললাম আজকে তোমাদের সঙ্গে আমি যেটি আলোচনা করব সেটা হচ্ছে চৈতন্য জীবন সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমেই বলি যে মহাপ্রভু চৈতন্য যিনি আছেন তিনি আসলে কে। বাংলা মধ্যযুগে বাংলা সাহিত্যের ইতিহাসে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছিল এই মহাপ্রভু চৈতন্য। হ্যাঁ, তো তাই বলেছে যে তোমরা না একটু খাতা নিয়ে বসবে, আমি যখন লিখতে বলবো তোমরা সেটা লিখে নিবে, পরীক্ষায় গিয়ে সেই লেখা নোটটাই তোমরা লিখে আসবে, তাহলে নাম্বার পাবে আর কি। তোমরা একটু খাতাটা বের করে কপিতে লিখে নিবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। তাহলে বলি যে চৈতন্যদেব যিনি আছেন তিনি মধ্যযুগে সমাজ সংস্কৃতিতে চৈতন্যদেব এক বিরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1486 খ্রিস্টাব্দে 18ই ফাল্গুনে দোল পূর্ণিমার দিন নবদ্বীপ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং তার মাতার নাম ছিল শচী দেবী, তার পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র। তো তিনি তার সম্পর্কে যদি আরো বলি, তিনি 48 বছর জীবিত থেকে যে বাংলা সাহিত্যের ইতিহাসে এক বিশেষ পরিবর্তন এবং এক উজ্জ্বল স্থান অধিকারী করেছিলেন আর কি, উজ্জ্বল স্থান আলোড়ন সৃষ্টি করেছিলেন, তিনি ছিলেন এই মহাপ্রভু, যাকে ঘিরে বিভিন্ন বৈষ্ণব কবিরা বিভিন্ন পদ ছন্দ রচনা করেছিলেন। তো সেই একটা অধ্যায়। তাহলে শুরু করছি আমি আলোচনাটা, তোমরা এখন লেখা শুরু করবে, ঠিক আছে? তাহলে আমি বলছি, মধ্যযুগে সমাজ সংস্কৃতিতে চৈতন্যদেব এক বিরল ব্যক্তিত্বের অধিকারী। মাত্র 48 বছরের জীবিত থেকে বঙ্গদেশে এক আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। তিনি কিন্তু বেঁচে ছিল শুধুমাত্র 48 বছর, কিন্তু তার ঘটনা এবং তার জীবন কাহিনী এতই রহস্যময় বা এতই মানে আর কি সুন্দর আর কি, এতই বিষয়বস্তু এতই গভীর, সেটা নিয়ে বিভিন্ন বৈষ্ণবরা বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। এই নিয়ে এক সাহিত্যের বিশেষ স্থান পরিবর্তন হয়েছে। তো তাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে বর্ষা ঋতুর মতো মানুষের সমাজে এমন একটা সময় আসে যখন হাওয়ার মধ্যে ভাবের বাষ্প প্রচুর পরিমাণে বিচরিত করিতে থাকে। চৈতন্যদেবের পরে বাংলাদেশে সেই অবস্থায় আসিয়েছিল, মানে চৈতন্যদেব যখন জন্মগ্রহণ করেছিল, জানো হাওয়ার মধ্যে যেরকম ঋতু কি হয়, বর্ষা ঋতুতে যখন বৃষ্টি হয় সবকিছু ভিজিয়ে দিয়ে চলে যায়, তেমনই চৈতন্যদেবের কথা রবীন্দ্রনাথ ঠাকুর উল্লেখ করেছেন যে হাওয়ার মধ্যে যেন মানুষের ভাব, মানুষের অনুভূতি বাষ্প আকারে পরিস্ফুটিত হচ্ছিল। তো তাই বলেছে যে চৈতন্যদেব, আমি দেখো এখানে লিখেছি একটু, তোমরা এখনো লিখে নাও। চৈতন্যদেব 1486 খ্রিস্টাব্দে 18ই ফাল্গুন মাসে দোল পূর্ণিমার দিন নবদ্বীপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র এবং মাতা ছিলেন শচী দেবী। তার দাদার নাম ছিল বিশ্বরূপ, এটা কিন্তু গুলাবে না, ঠিক আছে? তার দাদার নাম বিশ্বরূপ এবং তার নাম ছিলেন বিশ্বম্বর। তো তার ডাক নাম আবার কি ছিল? তার ডাক নাম ছিল নিমাই। তো যেহেতু তার দাদা বিশ্বম্ভর অল্প বয়সে সন্ন্যাস নিয়েছিল, তাই শচী মাতারও একটু আক্ষেপ ছিল যে চৈতন্য আর কি নিমাই যিনি আছে তার ডাক নাম নিমাই। চৈতন্যদেবের তিনটা নাম আমি বললাম, একটা হচ্ছে বিশ্বম্ভর আর আরেকটা হচ্ছে নিমাই। তো নিমাই যদি ছোটবেলা থেকে যদি আগে সন্ন্যাস নিয়ে নেয়, এই নিয়ে শচীমাতার একটু সংশয় ছিল। তারপরে কি বলছে যে 24 বছর বয়সে তিনি কি করেছিলেন, কেশব ভারতীর কাছে এই সন্ন্যাস নিয়েছিলেন। চৈতন্যদেব নাম ধারণ করেন। প্রথমে তার নাম কি ছিল? প্রথমে তার নাম ছিল এই যে যেটা বললাম বিশ্বম্ভর।
তার নাম ছিল প্রথমে বিশ্বম্ভর, তারপরে তার ডাক নাম হলো নিমাই, যেহেতু তিনি নিম গাছের নিচে প্রাণ পেয়েছিলেন, প্রাণ ফিরেছিল তার, বা সেখান থেকেই তার জন্ম হয়েছিল যদি ধরা যায় আর কি, সেখানে প্রাণ ফিরে পেয়েছিল সেই জায়গায়। তো তার ডাক নাম হলো নিমাই। আর পরে যখন তিনি কেশব ভারতের কাছে সন্ন্যাস গ্রহণ করলেন, তখন তার নাম, মানে হয় না একটা উপাধি পেয়ে যায়, তখন তার নাম হলো চৈতন্য, মহাপ্রভু চৈতন্য। তো তারপরে কি বলেছে, তারপরে বলেছে যে নিমাই ছোটবেলা থেকেই অত্যন্ত দুরন্ত ছিল। এই যে নিমাই, যে চৈতন্যদেবের আরেক নাম নিমাই, তিনি ছোটবেলা থেকে অত্যন্ত দুরন্ত ছিলেন। নবদ্বীপে ব্রাহ্মণ্য সমাজকে অত্যাচারের অতিষ্ঠ করে তুলেছিলেন চৈতন্য। নবদ্বীপে যে ব্রাহ্মণ্য মানে ব্রাহ্মণ সমাজ যেটা ছিল, সেটা কি করেছিল, সেই সমাজটাকে খুব অত্যাচারিত করছিল, মানে দুরিষ্ট করে তুলেছিল, অত্যাচারে অতিষ্ঠ করে তুলেছিল সেখানের মানুষকে। কিন্তু চৈতন্যদেব প্রথমে কি করেছিল, আমি যে এখন যে বললাম এটা কিন্তু ব্রাহ্মণের কথা বললাম, চৈতন্যদেবের কথা বললাম না। এখন তারপরে বলেছে যে চৈতন্য প্রথমে গঙ্গাদাস পণ্ডিতের টোলে অধ্যয়ন শুরু করে। এই চৈতন্যদেবের জীবন সম্পর্কে যদি আমরা অধ্যয়নটা দেখতে যাই, তিনি শিক্ষা কোথায় গ্রহণ করেছিলেন, যে গঙ্গাদাস পণ্ডিত যে আছে তার টোলে তিনি পড়াশোনা বলতে অধ্যয়ন শুরু করেন। অধ্যয়নের কিছুদিন পর লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করেন। তিনি অধ্যয়ন শুরু করেন, সেইখানে তার কিছুদিন পর কি করেন, লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করেন। কিন্তু ভাগ্যরূপ লক্ষ্মীপ্রিয়া কি হলো, মারা গেল। তিনি তারপরে কি করলেন, বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করলেন। লক্ষ্মীপ্রিয়া যে মারা যায়, তিনি বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করেন। এরপর কিছুদিন পর তিনি গয়া গমন করেন। তারপরে কি হয়ে যায়, তিনি গয়া চলে যায়, গয়া গমন করে। সন্ন্যাস গ্রহণের পর তিনি তীর্থ পর্যটনে মন সন্নিবেশ করেন। ঠিক আছে, মানে সন্ন্যাস গ্রহণ করার পর তিনি খালি বিভিন্ন তীর্থে যে আছে তীর্থ, সেখানে ভ্রমণ করছিলেন। তারপরে দাক্ষিণাত্যে গুজরাট, মহারাষ্ট্র ভ্রমণ করে বৃন্দাবনে যান। বিভিন্ন জায়গায় কি কি বললাম, গুজরাট, মহারাষ্ট্র, দাক্ষিণাত্য এগুলি ভ্রমণ করে তিনি বৃন্দাবনে যান এবং সেখান থেকে গৌড়ে আসেন। সেখান থেকে কি হয়, তিনি গৌড়ে ফিরে আসেন। আবার গৌড়ে এসে ইতিমধ্যেই চৈতন্যকে কেন্দ্র করে একটা পরিকর গড়ে উঠেছিল। যখন তিনি আবার ফিরে আসেন, মানে প্রথমেই যে বললাম, তিনি আবার গৌড়ে যখন ফিরে আসেন, তাকে কেন্দ্র করে একটা পরিকর গড়ে ওঠে। মানে তিনি গয়া গেলেন, সেখান থেকে আবার ফিরে আসলেন, ফিরে যখন এসেছিলেন বিভিন্ন তীর্থ ভ্রমণ করে, তাকে নিয়ে একটা পরিকর গড়ে উঠল। তো ষোড় গোস্বামী সহ জবন হরিদাস দ্বারা কৃষ্ণের নামে প্রচার ঘটেছে। তিনি যখন ফিরে আসলেন, তখন কি হলো, তীর্থ ভ্রমণ করে বিভিন্ন জবনদেরকে উদ্ধার করলেন, তার সঙ্গে কি করলেন, হরিদাসের দ্বারা কৃষ্ণ নাম প্রচার করলেন। জীবনের শেষ 18 বছর তিনি পুরীতেই ছিলেন। জীবনে যে তার শেষ 18 বছর, তিনি তখন পুরীতেই ছিলেন। ঠিক আছে, তারপরে বলছে মাত্র 48 বছর বয়সে 1533 খ্রিস্টাব্দে তিনি মারা যান। কবে মারা গেলেন, 48 বছর বয়সে 1533 খ্রিস্টাব্দে। তার মৃত্যু নিয়ে নানা গবেষণা, নানা মত দিয়েছেন। মানে তার মৃত্যু নিয়ে যে সঠিক একটা গবেষণা বা সঠিক একটা বিচার, সেটা বেরোয়নি। বিভিন্ন পণ্ডিতরা বিভিন্ন তাদের মতামত দিয়েছেন, এক একজন বলছেন এই কারণে এই কারণে, কিন্তু সঠিকটা জানা যায়নি। দেখো কি কি বলেছে, কেউ জানেন না যে জগন্নাথ মন্দিরে নৃত্য করতে করতে তিনি মারা যান। কেউ কেউ জানেন কি, জগন্নাথ মন্দিরে তিনি নাকি নৃত্য করছিলেন, তখন তিনি মারা গিয়েছিলেন। আবার কেউ কি বলে যে পুরী রথে ইষ্ট বিশ্ব হয়ে ক্ষত হলেন, কিছুদিন পর দেবাসন করলেন। মানে পুরী রথ যে ছিল, সেখানে ইষ্ট কবিশ্ব হয়ে তিনি কি করলেন, নিজের দেহ পরিত্যাগ করলেন। তারপরে আবার কেউ কি বলে যে দিব্য উন্মাদ হয়ে নদীতে তিনি নেমে পড়লেন। মানে উন্মাদ, কৃষ্ণ প্রেমে তো তিনি পাগল ছিলেন, সে পাগল উন্মাদ হয়ে তিনি কি করেছিলেন, নদীতে নেমে পড়েছিলেন। তারপরে আবার মানে নদীতে নেমে তিনি প্রাণ ত্যাগ করেছিলেন। মানে বিভিন্ন যারা পণ্ডিত ছিলেন, যারা বিভিন্ন মতামত দিয়েছে, তাদের সঠিকটা ঠিক জানা জানি না, এইভাবে হয়েছে। তো সে যাই হোক, মধ্যযুগের সমাজ সংস্কৃতিতে যে চৈতন্যদেব একটা জাগরণ এনেছিল, এই চৈতন্যের প্রভাবে মানসিকতাবাদের উন্মেষ ঘটেছিল। এই যে মধ্যযুগে তিনি এমন এক জাগরণ সৃষ্টি করেছিলেন, তার জন্মের পর এরকম এক জাগরণ হয়েছিল, যেটি মধ্যযুগের সাহিত্যে কি করেছিল, মানবিকবাদের উন্মেষ ঘটিয়েছিল, এক বিরাট অধ্যায়ের পরিবর্তন হয়েছিল।
তো এই যে চৈতন্যদেবের জীবনী সম্পর্কে আলোচনা আজকে আমার এতটুকুনি ছিল। আমি তোমাদের সঙ্গে সংক্ষেপে যত দূর চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর, তো আলোচনাটি আমার এতটুকুনি রইল। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।